আমরাই মহাপাপী যে একটা পাপী সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছি। একটা সরকার ফ্রম দ্য বিগিনিং ডে 2011-র পর থেকে আজ অব্দি চোর ছ্যাচোর দুর্নীতিগ্রস্তদের ছাড়া আর কোনো ভালো মানুষের সরকার হয়ে উঠতে পারেনি। তৃণমূল মানেই চুরি জোচ্চুরির সমর্থক। তৃণমূল ডিএ মামলায় আরেকটা বড় থাপ্পড় খেতে চলেছে মাননীয় সুপ্রিম কোর্টের এজলাসে, মিলিয়ে নেবেন। সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জমা পড়েছে যে এই মামলাটাকে ডিলে করে বাতিল করার জন্য দিনের পর দিন ডিউ টাইমে একজন আইনজীবী আসেন না, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে, ওনাকে ছাড়া আজকে মামলাটা শুরু হয়েছে। এটা কত বড় অপমান! তৃণমূল ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি রাস্তায় রাস্তায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার নাম করে শ্রাদ্ধ করেছিল। আপনি পোস্টারগুলো পুরনো দেখবেন, সবগুলোতে শ্রাদ্ধ লেখা ছিল, কবিগুরুর সার্ধ শতাব্দীতে শ্রাদ্ধ করেছিল। আগামীতে নতুন প্রজন্ম যারা আসবে তারা বিবেকানন্দ বলতে অভিষেককে বুঝবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতে হয়তো অনুব্রতকে বুঝবে, আর জানি না আর কাকে কি সারদা মা তো মমতা ব্যানার্জি। আরে পাগল, বিশ্বায়নের যুগেই তৃণমূল নেতাদের বোঝাবে কেন? এই যে উদার অর্থনীতির পার্সপেক্টিভে, আর দেশটা তো আর আমেরিকা ব্রিটেন এইভাবে বিভক্ত নয়, দেশটা তো একটা ফেডারেল স্ট্রাকচার। আমরা ফেডারেল স্ট্রাকচার বলে তৃণমূল কংগ্রেস বারবার চিৎকার করে ফেডারেল স্ট্রাকচার তৃণমূল মানে কেন্দ্র মানে না। ফেডারেল স্ট্রাকচারে একটি রাজ্য আরেকটি রাজ্যে আসবে পরীক্ষা দিতে, ইন্টারচেঞ্জ হবে, এটাই তো স্বাভাবিক। আমি তোমাকে উদাহরণ বলছি, এই সরকারের সময় টেট এনসিটির নির্দেশ মেনে রেগুলার নয়, 2022-এর লাস্ট টেট হয়েছে, রেজাল্ট বেরোয়নি। অথচ মাননীয় সুপ্রিম কোর্ট লাস্ট যে অর্ডারটা ইস্যু করেছে তাতে বলা হচ্ছে রেগুলার বেসিসে টেট করাতে হবে। তা টেট এমনকি যারা আপার প্রাইমারিতে যারা অলরেডি চাকরি করছে উইথাউট টেট, পুরোনো সময় যখন টেট বাধ্যতামূলক ছিল না, সেই সময়ে ছেলেমেয়েরা আপার প্রাইমারি যাদের অলরেডি সিন সার্ভিস এবং উইথাউট টেট, তাদের ইমিডিয়েট টেট পাস করতে হবে। তো এই রাজ্যে তো টেট বন্ধ। এ রাজ্যের ছেলেমেয়েরা, তোমাদের বিভিন্ন চ্যানেলেই দেখানো গেছে যে বিহারে টেট বা বিহারে পরীক্ষার সময় ঢল বেঁধে ওখানে যাচ্ছে, কারণ এখানে এসএসসি হয় না। লাস্ট 14 বছরে এই সাকসেসফুলি কোনো একটা এসএসসি কন্ডাক্ট হলো, 16 এসএসসি বাতিল হয়েছে। তাহলে বলো যে একটা সরকার চাকরি এসএসসি নিচ্ছে না, এই ছেলেপেলেগুলো ঝাড়খণ্ডে বহু বাঙালি ছেলে চাকরি করে, উত্তরপ্রদেশ বহু বাঙালি ছেলে চাকরি করে। এই মাস্টারমশাই ঝাড়খণ্ডে বাংলা স্কুল দেখো, হিন্দি স্কুল দেখো। আমি নিজে টিভি প্রোগ্রাম করেছি যে বিহারে বাঙালি ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে। প্রশ্নটা হচ্ছে তৃণমূল নিজের পলিটিক্যাল মানে বেনিফিটের জন্য, তৃণমূল নিজের দুর্নীতিটাকে জাস্টিফাই করতে, নিজের দুর্নীতিটার থেকে জনগণের মুখটাকে ফিরিয়ে দিতে, লোকের মানে দুর্নীতিটা মানুষের যে মনে দাগ কেটেছে, তৃণমূল মানেই দুর্নীতি, এইটার থেকে দূরে যেতে কন্টিনিউয়াস তৃণমূল একের পর এক বিদ্বেষের বীজ বপন করে যাচ্ছে রাজ্যে। বিদ্বেষের বীজ আজকে দেখো, এ রাজ্যের ছেলেরা যখন ও রাজ্যে যাচ্ছে তৃণমূল কিন্তু এগুলো নিয়ে বলে না। আজকে যারা হিন্দি ভাষী, হিন্দি সাবজেক্টটায় ভারতের সংবিধান মেনে একটি রাজ্যের ছেলে আরেকটি রাজ্যে পরীক্ষা দিতে যাবে, সেই মোতাবেক তারা অ্যাপ্লাই করেছে, অ্যাডমিট কার্ড ইস্যু করেছে এসএসসি। পরীক্ষা দিতে আসার পরে দেখলাম কোনো একজন পূজা প্রসাদ নাকি একটা মেয়ে হেনস্থার শিকার হয়েছে এখানে। ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে তৃণমূল এগুলো করে কি বোঝাতে চাইছে? যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের অংশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ, তারা তো মনে প্রাণে তাই মানে। আজকে কি সেটাই প্রমাণ করতে মরিয়া? এ রাজ্যের যে ছেলে মেয়েরা অন্য রাজ্যে পরীক্ষা দিতে যায়, যে টেটে ঝাড়খণ্ডে রেগুলার টেট হয়, বিহারে রেগুলার বেসিসে টেট হয়, ইউপিতে রেগুলার বেসিসে টেট হয়, বা আদার্স পার্ট অফ দ্য ইন্ডিয়া ভারত সরকারের আইন মেনে, সেসব জায়গায় যখন বাঙালি ছেলেমেয়েরা বা বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, তখন যদি ওরা এই সবকে উদাহরণ ধরে নিয়ে হেনস্থা শুরু করে, তখনই তো এরা রেড়ে উঠবে বাঙালি বিদ্বেষ, বাঙালি হেনস্থা করছে। ভারতবর্ষের স্ট্রাকচারে একটি রাজ্যের ছেলে মেয়ে আরেকটি রাজ্যে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গায় অন্যথা করে তৃণমূল যেভাবে বিদ্বেষের বীজ বপন করছে, আগামীতে এ রাজ্যের বাঙালি ছেলেমেয়েরা অন্য রাজ্যে যারা কাজ করছে বা কাজ করতে যাবে, তাদের জন্য একটা বিপদের বীজ বপন করছে। বেশ কিছু চাকরিহারা প্রার্থী গতকাল অভিযোগ করেছে কয়েকজনকে উত্তরপত্র দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে। আমি তো দেখুন ওদের অভিযোগটা আমিও দেখলাম, টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে। অস্বাভাবিক কি যে সরকার পরীক্ষার 3 দিন আগে পর্যন্ত মরিয়া চেষ্টা করছে টেন্টেডদের পরীক্ষায় বসানোর জন্য। সুপ্রিম কোর্ট বলেছে, ডিভিশন বেঞ্চ বলেছে, হাইকোর্টের দুবার সুপ্রিম কোর্ট বলেছে। যদি সুপ্রিম কোর্ট চাপ দিয়ে বাধ্য না করতো টেন্টেডদের লিস্ট বের করতে, আপাতত 1806 জন,
আমরা কি দেখলাম? 1806 জনের মধ্যে 1400 জনকেই এই এসএসসি এই সরকার পরীক্ষায় বসিয়ে দিয়েছে। এই সরকারই তো যারা বারবার জনগণের ট্যাক্সের টাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়েছে, এই অযোগ্যদের মৌলিক অধিকার আছে পরীক্ষায় বসতে, এই সপক্ষে সওয়াল, অর্থাৎ চোরদের পক্ষে সওয়াল করছে এই সরকার। শুধু তাই নয়, পরীক্ষার আগের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি স্টেটমেন্ট দিচ্ছে শিক্ষক দিবসের দিন, যে দাগিরা, বেচারা দাগিদের শিক্ষকতা যেহেতু করতে পারলো না, এই চোর দাগিরা তার কাছে বেচারা, তাতে সি গ্রুপে তিনি ঢোকাবেন। আমার প্রশ্নটা হচ্ছে, সরকারের অ্যাটিচিউডটাই তো চোর ছাত্রদের দিকে, তাহলে এই যোগ্য যারা পরীক্ষা গেছে তারা সিঁদুরে মেঘ দেখবে না? একটা সরকার ফ্রম দ্য বিগিনিং ডে 2011-র পর থেকে আজ অব্দি চোর ছাচ্চোর দুর্নীতিগ্রস্তদের ছাড়া আর কোনো ভালো মানুষের সরকার হয়ে উঠতে পারেনি। অসৎদের মা হয়ে মমতা ব্যানার্জি আজকের ক্ষমতায় আসীন হয়ে বসে আছে, তিনি সৎদের মা হতে পারলেন না। তাই সুবল সোরেনের ফ্যামিলি যখন না খেয়ে মরছে, তার মিসেস যখন মানে কাতর আবেদন করছে মুখ্যমন্ত্রী বা সরকারের প্রতি, যে আমার যোগ্য চাকরি পাওয়া আমার স্বামী চাকরি হারিয়ে যখন মারা গেলেন, এক প্রকারের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হলেন, খুন হলেন, আমার সন্তান কন্যা সন্তানকে নিয়ে আমি কোথায় যাব, আমার একটা ব্যবস্থা করুক। সরকার কি একটা রেসপন্স করেছে? অর্থাৎ এদের মৌলিক অধিকার সরকারের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের মৌলিক অধিকারটা হচ্ছে এই চোর ছ্যাচোর যারা টাকা দিয়েছে জীবনকৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরে কৃষ্ণদের। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন যে ত্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে। 152 জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়রাও রয়েছেন। 958 জন শিক্ষক শিক্ষিকা দাগি তালিকা কমিশনের কাছেও আছে। প্রশ্নপত্র ইতিমধ্যেই বিক্রি হচ্ছে, আর পরীক্ষার দিন ও অর্থের বিনিময়ে প্রশ্ন ফাঁস হবে, এই কথা শুভেন্দু অধিকারী বলেছেন। দেখুন, এ রাজ্যে একাডেমিক পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে টেট, ডিএলএড, আমি 11 সালের পর থেকে এই পরীক্ষার মরশুমে আমাদেরকে সন্ধ্যাবেলা বিভিন্ন চ্যানেলে শুধু প্রশ্ন বিক্রি, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার এপিসোড করতে হয়েছে। ফলে আমি, শুভেন্দুবাবু কি বলেছে তার বিরোধী দল রাজনীতির ইন্টারেস্ট থেকে তিনি বলছেন, কিন্তু আমি আপনাকে আমার অভিজ্ঞতা 11 সালের পর থেকে শিক্ষক হিসেবে আমি বলছি, এটা না হওয়ার কিছু নেই। তৃণমূল মানেই চুরি জোচ্চুরির সমার্থক। ফলে আমি বললাম তো, এখনো তো সুপ্রিম কোর্ট তো কোনোদিন নন টেন্টেড শূন্য শব্দ ব্যবহার করেনি, সবটাই টেন্টেড, অর্থাৎ দাগি, কেউ চিহ্নিত দাগি, আবার নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তার মানে ঘাপটি মেরে ওখানে বসে আছে সুপ্রিম কোর্ট বলেছে। তাই এই ঘাপটি মারাগুলোকে তো এখনো বের করেনি সরকার। তাহলে শুভেন্দুবাবুর অভিযোগটা এখানেও তো মান্যতা পায়, যে ওদের যেহেতু সেগ্রিগেট হয়নি, 1806 জনের লিস্ট, আমি মনে করি একদম পাহাড়ের দুর্নীতির পাহাড়ের সামান্য চূড়াটা, আর কিছু বের করেনি। এরা তো বসেছে বকলমে, এদের অ্যাডমিট আমি 152 কেন, ওটা যদি 11,052টাও হয়, 1,52,000টা হয়, আমি অস্বীকার করবো না, আশ্চর্য হব না। এই যে নিজেদের লোক ঢোকানো পয়সার বিনিময়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সওয়াল করছে। তুমি ভিডিও আর্কাইভ দেখো, যে উনি প্রশ্ন করছেন, একটা সরকারকে খুঁজে পাবেন যারা কিছু চাকরি দেওয়ার সময় নিজেদের লোক ঢোকায় না? একটা মুখ্যমন্ত্রী, হায়েস্ট ল মেকিং রাজ্যের যার হাতে, ভাগ্য যার হাতে, প্রশাসনিক প্রধান যে, তিনি যদি চোরদের হয়ে সওয়াল করেন, তাহলে এসএসসির ঘাড়ে কটা মাথা যে তারা এদেরকে পরীক্ষায় বসতে দেবে না? পরীক্ষাটা তৃণমূল বাধ্য হয়ে করেছে এই চোরদেরকে ঢোকানোর জন্য। যখন এই চোরদের একটা অংশ আর বসতে পারেনি সুপ্রিম কোর্টের নজরদারির জন্য, এইবার এই পরীক্ষাটা তৃণমূলের কাছে মানান অর্থহীন। নতুন করে গ্রাহক জোগাড় করে, আবার নতুন করে বাজার থেকে কিছু দাগিকে ঢুকিয়ে, কিছু নতুন দাগি তৈরি করে, বাজারে আলু পটল ঝিঙ্গের মতন গ্রাহক জোগাড় করে চাকরিটা বিক্রি করার জন্যই এসএসসিটা হয়েছে। মিলিয়ে নেবে, এটা যদি আবার ফাইনালি কোনোদিনও মামলা হয়, এই দাগিগুলোর নাম প্রকাশ হবে, আবার পরীক্ষাটা বাতিল হবে। আমি এসএসসি প্রসঙ্গে আমার একটা সর্বশেষ প্রশ্ন, যে সরকারের বাধ্যতে হচ্ছে আমাদের কালো পোশাকে পরীক্ষা কেন্দ্রে বিস্ফোরক না, সরকারের পাপ অবশ্যই সরকারের পাপটা আমাদের তার চাইতে বড়, কারণ আমরা এই পাপী সরকারকে দিনের পর দিন ভোটে জিতিয়ে রাখছি। আমরা এত কিছুর পরেও আমরা এই সরকারটাকে ক্ষমতা রেখেছি, এটা তো আমাদের সবচেয়ে বড় মহাপাপ। ফলে এই মহাপাপের প্রায়শ্চিত্ত আমাদের কালো পোশাক দিয়ে পড়তে হবে, শুধু নয়, দণ্ডি কেটে নাকে খত দিয়ে হয়তো আগামীতে বারবার প্রমাণ করতে হবে আমাদের
আমরা আমরা তো এমন দিন নেই 11 সালের পর থেকে কালো ব্যাচ পরে কাজে যায়নি। দুদিন পর পর শিক্ষক হেনস্থা, দুদিন পর পর বিশ্ববিদ্যালয় ভাঙচুর, দুদিন পর পর একে হেনস্থা, ওকে ধমকানো চমকানো, তৃণমূলের কালচার। ফলে এই কালচারে আমরাই মহাপাপী, যে একটা পাপী সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছি। না, ডিএ মামলার শুনানি তারিখ পে তারিখের যে পর্ব, ঐতিহাসিক পর্বটা আজকে কিছুটা হলেও হয়েছে। একটা শুনানি হয়েছে, পূর্ণ শুনানি। কপিল সিব্বল এই যে এই সমস্ত যে আমাদের জুডিশিয়ারির একটা বড় মাফিয়াতন্ত্র কপিল সিব্বল বা এই আরেকজন মনু সিংভির নেতৃত্বে বা এরকম কিছু মুখের নেতৃত্বে হয়ে আছে, সেই এই জুডিশিয়ারির এই কন্ট্রোলাররা, অলিখিত কন্ট্রোলাররা, প্রভাবকরা, অলিখিত মাফিয়ারা, এরা চেষ্টা করেছিল এইবারও ডিএ মামলাটা শুনানি না হোক। তার ফলে তো আজকেও তিনি লেটে পৌঁছেছেন এবং আজকে স্পেসিফিক সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জমা পড়েছে যে এই মামলাটাকে ডিলে করে বাতিল করার জন্য দিনের পর দিন ডিউ টাইমে একজন আইনজীবী আসেন না, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে, ওনাকে ছাড়া আজকে মামলাটা শুরু হয়েছে। এটা কত বড় অপমান কপিল সিব্বলের জন্য। দ্বিতীয়, উনি আজকে মরিয়া চেষ্টা করেছেন অন্য দিনের মতন ভুল বোঝাতে, কেন্দ্রীয় হার এআইসিপি দুটোকে গুলিয়ে ফেলতে। কোথাও বলা নেই, আমরা আবারও বলছি, কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে। পরিষ্কার বলা আছে এআইসিপির নির্দেশে দিতে হবে। এআইসিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই যে তৃণমূল গোলাচ্ছে 7টা রাজ্যকে নিয়ে, 6টা রাজ্যকে নিয়ে একটা জাগলারি, ওরা 6টা-7টা রাজ্যের নাম তুলে বলছে কেন্দ্রীয় হারে দেয় না। আমি স্পেসিফিক বলছি, তৃণমূল ইনফ্লেশন রেটটা তো প্রত্যেকটা মিথ্যেবাদী। এআইসিপিতে কোথাও এই কথা লেখা নেই। দ্বিতীয়, যে রাজ্যগুলো কেন্দ্রীয় হারে ডিএর কথা বলা না, দেওয়া হয় না বলে হাওয়া তুলছে, আমরাও তো বলছি কেন্দ্রীয় হারে ডিএর কথা কেউ বলেনি, এআইসিপির রেটে দিতে হবে। সেটা যদি কেন্দ্রীয় হারের বেশি হয় তাই হবে। আরেকটা, যেসব রাজ্যগুলো কেন্দ্রীয় হারের না দেখানো, যেমন কেরলের উদাহরণ দিচ্ছে, আমি আপনাকে বলতে পারি কেরলে যে হারে ওরা এআইসিপির নির্দেশ মেনে ডিএটা দেয়, সেটা অলমোস্ট কেন্দ্রীয় হারের থেকে অনেকটা বেশি, বই কম নয়। আমি আবারও বলছি, তৃণমূল এখানেও মিথ্যাচার করছে আইনজীবীদের দিয়ে, এটা টিকবে না। আলটিমেটলি দেখবেন সমস্ত পক্ষকে রিজয়েন্ডার দিতে বলা হয়েছে, রিজয়েন্ডারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তৃণমূল ডিএ মামলায় আরেকটা বড় থাপ্পড় খেতে চলেছে মাননীয় সুপ্রিম কোর্টের এজলাসে, মিলিয়ে নেবেন। দুটো প্রশ্ন আপনার কাছে। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও আগুন দিয়ে পোড়ানো হতো মালদার চাঁচল কলেজে এনসিপি নেতাদের কর্মকাণ্ডে। কি বলবেন, যেখানে একদিকে রবীন্দ্রনাথ কে নিয়ে অবমাননা করা হয়, একদম বিশ্বকবি, সেখানে সম্পদ বাঙালি, অন্যদিকে মৌলবাদ উৎসাহ হয়? না, তৃণমূল ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি রাস্তায় রাস্তায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার নাম করে শ্রাদ্ধ করেছিল। আপনি পোস্টারগুলো পুরনো দেখবেন, সবগুলোতে শ্রাদ্ধ লেখা ছিল, কবিগুরুর শ্রাদ্ধ শতাব্দীতে শ্রাদ্ধ করেছিল। রাস্তায় রাস্তায় রবীন্দ্রসঙ্গীত মমতা ব্যানার্জি বানান। এই দেখবেন রবীন্দ্রসঙ্গীত 11 সালের পর থেকে মুখরিত আমাদের রাস্তাঘাট। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার মধ্যে কতটা আপনি খুঁজে পাবেন, আপনি যদি না দেখেন, আপনি প্রথম থেকে শুরু করি, অবন ঠাকুরের বাড়ি ভাঙা, এই সময় তো, তারও আগে একটু চলে যান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য যে বাড়িটায় আপনি ইন্টারভিউটা নিচ্ছেন, সেই বাড়ির সবচাইতে ঐতিহ্যশালী, গ্রেট ঐতিহ্যশালী জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, বাঙালি তীর্থ, সারা পৃথিবীর বাঙালিদের তীর্থ। সেই বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত ঘরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র যে ঘরটাতে একসাথে প্রথম জীবনে তাদের সাক্ষাৎ হয়েছিল, সেই বাড়িটা তৃণমূল পার্টি অফিস করে মুখ্যমন্ত্রী একদিকে তার ভাইপোকে দিয়ে পার্টি অফিস বানিয়েছিল। আদালতে মামলা গড়িয়েছে, এই হেরিটেজ আদালতের নির্দেশে মুক্ত করতে বাধ্য হয়েছে তৃণমূল। কিন্তু ঐতিহ্য তো এইভাবে ফিরিয়ে আনা যায় না, বাড়িটা তছনছ হয়ে গেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খড়ম ঠড়ম বা প্রয়োজনীয় ঐতিহাসিক দস্তাবেজ ধ্বংস হয়ে গেছে। তৃণমূল রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে লাঞ্ছিত করেছে, আর যদি কিছু উদাহরণ চান, আপনাকে ফিরতে হবে বোলপুরে, আরেকটা কর্মস্থল, যে কর্মস্থলে বোলপুরের মাটি, বীরভূমের মাটিতে অনুব্রতকে বসিয়ে রেখে বিরোধীদের মা, বোন, পুলিশের মা, স্ত্রীকে গালাগালি করে এবং সেই ভাষাকে
ভাষা দিবস, বাঙালি ভাষা দিবসকে রক্ষার জন্য মিছিলে সেই অনুব্রতকে নিয়ে মিছিল করে তৃণমূল বুঝিয়ে দিয়েছে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে কত ভালোবাসে। আমি আপনাকে কতগুলো উদাহরণ বলি। সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো আমাদের গুরুদেব, গুরুর গুরু, আমাদের পাথেয়, আমাদের পথ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য অনেক ঐতিহ্য আছে। একটার পর একটা ঐতিহ্যকে তৃণমূলের সময় হয় বেদখল হয়েছে, তাকে লাঞ্ছিত করেছে। জোড়াসাঁকো দিয়ে শুরু করেছিলাম, অবন ঠাকুরের বাড়ি বোলপুরে বুলডোজার দিয়ে ভেঙেছে। বাংলাদেশে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য একটার পর একটা জিনিস ভাঙা হচ্ছে, এখানেও তৃণমূলের মৌলবাদী শক্তি একটার পর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য ঐতিহ্যকে ধ্বংস করে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নেবে না। আরে কার কথা বলছেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে নিজে বড় কতটা তা প্রমাণ করার জন্য কথাঞ্জলি লিখেছেন গীতাঞ্জলির আদলে। কি ওটা গীতাঞ্জলি হয়েছে? আমি কথাঞ্জলি লিখছি। ওটা বিশ্বভারতী করেছে, তার লাগোয়াই আমি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় করছি। নিজে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় ভাবেন। তিনি তো ক্ষমতায় আসার পরে বলেছিলেন না যে কি 46-এর দাঙ্গায় বেলেঘাটায় গান্ধীজি অনশন বসেছিলেন, সেই অনশন নাকি ভাঙতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে ফলের জুস খাইয়েছিল। তিনি তো সেই স্রষ্টা, ইতিহাসের স্রষ্টা, যে শেক্সপিয়ার আর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি লন্ডনের রাস্তায় গলায় হাত ধরে একে ঘোরাঘুরি করতেন। এই এই ভদ্রমহিলা বলেছে। আপনি ভাবছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন জায়গায় নামিয়ে ফেলেছে এরা? এই রাজ্য সরকার এবং তারই আরেকটা নগ্ন, মানে নগ্ন থেকে নগ্নতর রূপ হচ্ছে চাঁচল কলেজে। আসলে ওরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, ওরা জানে বিবেকানন্দ মানে অভিষেক। দেখবেন মনীষীর ছবিতে বিবেকানন্দর নাম আছে, উপরে অভিষেক। এই ছবিটা তো আজও ভাইরাল। একটার পর একটা মনীষীর জায়গায় তৃণমূলের মমতা ব্যানার্জি এবং অভিষেক দখল করে নিয়েছেন। আগামীতে নতুন প্রজন্ম যারা আসবে তারা বিবেকানন্দ বলতে অভিষেককে বুঝবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতে হয়তো অনুব্রতকে বুঝবে, আর জানি না আর কাকে কি সারদা মা তো মমতা ব্যানার্জি, তার দলে নির্মল মাঝির থেকে শুরু করে কত নেতা মন্ত্রী আছে যে সারদার মধ্যে, মানে মমতার মধ্যে সারদাকে খুঁজে পেয়েছে। দেখেছেন তো? কেউ কেউ আবার চৈতন্যকেও খুঁজে পেয়েছে লেডি চৈতন্য আকারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। ফলে এই মনীষীদের বাঙালি জীবন থেকে সরিয়ে দিতে তৃণমূল তার পুরো মেশিনারিজকে নামিয়ে ফেলেছে। আপনার কাছে না, এটা একটু কথাটা বোধহয় ভুল হচ্ছে। মান্যতা দেওয়া নয়, মাননীয় সুপ্রিম কোর্ট বিচার বিবেচনার মধ্যে রাখতে বলেছে, আবার একটা ক্লজও অ্যাড করেছে। সেটা কি? আলটিমেট সিদ্ধান্তটা নেবে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার একটা সংবিধানের স্ট্যাটিউটরি বডি, 324 থেকে 329 ধারার মধ্যে তার ক্ষমতা সীমায়িত। সেখানে সুপ্রিম কোর্ট তার ভিউ রাখতে পারে, সুপ্রিম কোর্ট তার অবজারভেশন দিতে পারে, কোনোভাবে অর্ডার ইস্যু করতে পারে না। বলেছে যে আপনারা রাখতে পারেন, কারণ যাদের নাম কাটা গেছে 65 লক্ষ, তাদের তো 11টার মধ্যে কোনো ডকুমেন্টসই নেই বলেই কাটা গেছে, তারা যেন রিঅ্যাপ্লাইয়ের জন্য আধার কার্ডটাকে রাখতে পারে। কিন্তু আলটিমেট সিদ্ধান্তটা নেবে নির্বাচন কমিশন।